হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপ্রেসফুল বাংলা। আজকে আমরা একটি ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে এসেছি। আমরা নিউজ শুরু করার আগে বলে দিই যে আমরা এখানে কোনো বাই অ্যান্ড সেল টিপস দিই না। এই নিউজের বেসিসে যে সমস্ত অপরচুনিটি আসবে সেগুলো দেখে নিজেরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তবেই কিন্তু তোমরা ইনভেস্টমেন্ট করবে। তো আজকের যে নিউজটি আছে সেটি হচ্ছে ভোদাফোন আইডিয়াকে নিয়ে। এটা মরাটোরিয়াম পিরিয়ডকে 5 বছরের জন্য উইদাউট পেনাল্টি উইদাউট ইন্টারেস্টে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং এই ভিডিও শেষ না দেখলে কিন্তু আপনি হয়তো ভারতীয় শেয়ার বাজারে 2026 সালের সবচেয়ে বড় পলিসি সিগন্যাল যেটা সেটা কিন্তু মিস করবেন। কারণ এটা ভোদাফোন আইডিয়ার গল্প না, এটা হলো কোনো সরকার একটি কোম্পানিকে বাঁচাতে নামলো, কেন ব্যাংকিং সিস্টেম হঠাৎ করে স্বস্তি পেল, আর কেন এই একটি সিদ্ধান্তে টেলিকম, ব্যাংকিং ও শেয়ার বাজারের পাওয়ার ব্যালেন্স বদলে যেতে পারে। এই ভিডিও শেষের দিকে আমি বলবো কোন কোন স্টক নিউজ ড্রাইভেন সুইং ট্রেডের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত আর কোনগুলোতে ভুল করলে বড় ক্ষতি হতে পারে। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত থাকুন। এখানে সংবাদটির উৎস যেটা বলছি সেটা হলো এই বিশ্লেষণ পুরোপুরি ভিত্তি করে তৈরি করা হয়েছে ইকোনমিক টাইমসের দিল্লি এডিশনে 1 জানুয়ারির প্রকাশিত একটি সম্পূর্ণ খবরের উপরে। এবং সংবাদে বলা হয়েছে যে কেন্দ্র সরকার ভোদাফোন আইডিয়াকে তাদের বিপুল এজিআর কি আমি আসছি ডিউ ফিজ যেটা আছে সেটা এজিআর ডিউ ফিজ ফ্রিজ করেছে এবং 5 বছরের পেমেন্ট মরাটোরিয়াম দিয়েছে। এই সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন ভারতীয় শেয়ার বাজার 2026 সালের দিশা খুঁজছে। সংক্ষিপ্তভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকার যা করছে সেটা সহজ ভাষায় বললে এটা দাঁড়ায় যে ভোদাফোন আইডিয়াকে বলা হয়েছে যে এখনই তোমাকে 87,695 কোটি টাকা দিতে হবে না, একবার দিতে হবে না, আগামী 5 বছরে 1 টাকাও পেমেন্ট করতে হবে না। বুঝতে পারছো? উইদাউট পেমেন্ট এই 5 বছরে। এবং এই সময় সুদ ও জরিমানাও লাগবে না, যেটা জরিমানা বা সুদ যেটা যাচ্ছিল সেটা হচ্ছে পেনাল্টি বা সুদ, এগুলো মকুব করা হয়েছে। 5 বছরে কোনো টাকা দিতে হবে না, শোধ করতে হবে না, এই সময় সুদ ও জরিমানাও লাগবে না। এবং এমন একটা সিদ্ধান্ত যা সাধারণ কোনো কোম্পানির ক্ষেত্রে কল্পনাও করা যায় না। এখান থেকেই প্রশ্ন ওঠে সরকার কেন এটা করলো, কেন ভোদাফোন আইডিয়ার জন্য এটা সুবিধা দেওয়া হলো। তো আগে আমরা জেনে নিই এজিআর ডিউ আসলে কি এবং কেন এটা মারাত্মক। এজিআর বা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ, এটি হলো টেলিকম কোম্পানির সেই আয় যার উপর সরকার লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বসায়, যার উপরে সরকার লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বসায়। ভোদাফোন আইডিয়ার ক্ষেত্রে এজিআর ডিউ ইউজ এত বড় হয়ে গিয়েছিল যে কোম্পানির পুরো ক্যাশ ফ্লো আটকে যাচ্ছিল। কেন কোনো কোম্পানির যে হেলথ সেটা ক্যাশ ফ্লোর ওপরই কিন্তু ডিপেন্ড করে। তাহলে ক্যাশ ফ্লো কমে গেলে তাহলে কোম্পানির গতিও কমে যাবে। প্রতি মাসে আপনার আয়ের চেয়ে যদি ইএমআই বেশি হয় তাহলে আপনি কদিন টিকবেন? এটা তো স্বাভাবিক প্রশ্ন। ঠিক সেই অবস্থাতেই ভোদাফোন আইডিয়াও ছিল। ডিফল্ট রিস্ক সবসময় সাময়িকভাবে দূর হবে এবং ক্যাশ ফ্লো প্রেশার কমে যাবে এর ফলে, এবং ইমিডিয়েট পেমেন্ট অব্লিগেশন নেই কোনো। তো পেমেন্ট মরাটোরিয়াম মানে কি? একটা যদি বাস্তব উদাহরণ হয়, ধরুন আপনার উপর 10 লক্ষ টাকার ঋণ আছে, মাসিক ইএমআই হচ্ছে 30,000 টাকা। আগামী 5 বছরে কোনো ইএমআই দিতে হবে না। এই সময় আপনি আগে বাঁচুন, তারপর আয় বাড়ানোর চেষ্টা করবেন, আগে বেঁচে যান, তারপর আয় বাড়ানোর চেষ্টা করবেন। ভোদাফোন আইডিয়া ঠিক এই ব্রিদিং স্পেসটাই পেয়েছে। নেটওয়ার্ক আপকিপ করবে, সাবস্ক্রাইব টেনশন করবে, সার্ভাইভাল মোডে ফোকাস করতে পারবে এর ফলে। কেননা এখানে কোনো ইন্টারেস্ট ক্যাশ পেনাল্টি নেই এবং ক্যাশ ফ্লো নেই। 5 বছর তাকে যা ইচ্ছা করার, মানে নিজের জায়গাটা ঠিক করার জন্য তাকে সময় দেওয়া হয়েছে। সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে? কেননা ভোদাফোন আইডিয়াকে বাঁচাতে চাইলো। এখানে আবেগ নয়, পিওর ইকোনমিক্স কাজ করছে। কিন্তু এখানে পিওর ইকোনমিক্স কাজ করছে। যদি ভোডাফোন আইডিয়া বন্ধ হয়ে যেত, বাজারে থাকতো শুধু জিও আর এয়ারটেল, এটা সবাই জানে। কেন আমাদের এখন সবচেয়ে বড় হচ্ছে জিও আর এয়ারটেল। তো জিও এয়ারটেল যদি থাকতো, মানে কার্যত ডুওপলে যেটা কাজ করতো সেটা কিন্তু আর কাজ করবে না যদি আর একটা থেকে থাকে। ডুওপলে হলে দাম বাড়ে, গ্রাহকদের বিকল্প কমে যায়, রেগুলেটরি প্রেশার বাড়ে। সরকার সেটা চায় না। টেলিকম মার্কেটে ডুওপলি যেন না থাকে, ট্যারিফ ভলিটিলিটি বাড়তো এবং রেগুলেটরি ব্যাকক্লাশ হতো। সরকার চাই 3 প্লেয়ার টেলিকম স্ট্রাকচার বজায় থাকুক। এরপর যদি আমরা টেলিকম সেক্টর দীর্ঘমেয়াদী প্রভাব দেখি, এই সিদ্ধান্তের ফলে বলা হচ্ছে 3 প্লেয়ার টেলিকম স্ট্রাকচার টিকে গেল, 3 প্লেয়ার। দেন এক্সট্রিম প্রাইস ওয়ার যেটা সম্ভাবনা থাকবে, প্রাইস ওয়ার, তাহলে মানুষের মধ্যে রাহাত হিসেবে যেটা 350-400 টাকার প্যাকেজ সেটা যদি আমরা 250 টাকায় পেয়ে যাই, সেটা একটা রাহাত পাবে মানুষ। ট্যারিফ রেশনালাইজেশন সম্ভব হলো এবং দীর্ঘমেয়াদী প্রভাবে টেলিকম সেক্টরের আর্নিং ভিজিবিলিটি বাড়বে, ভ্যালুয়েশন কলাপস হওয়ার ঝুঁকি কম থাকবে। তারপরে আর কি হবে? এই বাজারে জন্য একটা স্ট্রাকচারাল পজিটিভ বলা হচ্ছে, স্ট্রাকচারাল পজিটিভ চেঞ্জ। এরপর যদি আমরা আসি ব্যাংকিং সেক্টর কেন হঠাৎ স্বস্তি পাবে। ব্যাংকিং সেক্টরের উপর দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। পিএসইউ প্রাইভেট ব্যাংকের এক্সপোজার আছে, রিলিফ প্যাকেজ মানে লার্জ এনপিএস এড়ানো, প্রভিশনিং প্রেশার কমে এবং সিস্টেমেটিক ব্যাংকিং রিস্ক হ্রাস। মানে
ভোডাফোন আইডিয়া শুধু টেলিকম কোম্পানি নয়, এটি ব্যাঙ্কগুলোর কাছ থেকে নেওয়া বড় ঋণের ধারক। যদি ভোডাফোন আইডিয়া ডিফল্ট করতো, পিএসইউ ব্যাঙ্কগুলো বড় এনপিএর মুখোমুখি পড়তো, এনবিএফসি এবং বল্ড হোল্ডার ক্ষতিগ্রস্ত হতো এবং রিলিফ প্যাকেজ মানে সিস্টেমেটিক রিস্ক এক ধাক্কায় কমে গেল এর ফলে রিলিফ প্যাকেজের মাধ্যমে। যদি আরবিআই এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এর সাথে সংযোগ হয়, এই খবরটি ঠিক সেই সময় এসেছে যখন আরবিআই বলছে ভারতের আর্থিক অবস্থা শক সহ্য করতে সক্ষম। ভোডাফোন আইডিয়া রিলিফ সেই বক্তব্যকে সাপোর্ট করছে, কারণ মার্কেট বুঝেছে সরকার ও আরবিআই একসাথে কিন্তু সিস্টেম প্রোটেক্ট করছে, প্যানিক পরিস্থিতি তৈরি হতে দেবে না। স্ট্র্যাটেজিক সেক্টর বাড়াতে প্রস্তুত সরকার, পলিসি প্র্যাগম্যাটিজম স্পষ্ট এবং ইলেকশন ও শোডাউনের ফেজে মার্কেট ফ্রেন্ডলি স্ট্যান্স নিচ্ছে এবং লং টার্ম ইনভেস্টার কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে। এবার যদি আমরা শর্ট টার্ম এফেক্ট বলি, এই ধরনের খবর প্রায় প্রভাব হয় দুই রকমের। ইমিডিয়েট স্পাইক, যেটা আমরা আজকের রেজাল্টে দেখতে পাচ্ছি যে আজকে প্রায় 6% ইনক্রিজ করেছে ভোডাফোন আইডিয়া একদিনে। তারপরে ভোলাটিলিটি, এগুলো তো থাকবেই। এটা শর্ট টার্ম ইউজ, এটা নিউজ ড্রাইভেন সেন্টিমেন্ট র্যালি তৈরি করছে। হাই বেটা স্টকের ভোলাটিলিটি বাড়ছে এবং টেলিকম ব্যাংকিং স্টকটা রোটেশন হচ্ছে এবং ট্রেডারদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। শর্ট টার্মে টেলিকম স্টকসের ট্রেডিং ইন্টারেস্ট বাড়ে এবং ব্যাংকিং স্টকে কনফিডেন্স বাইং আসে। হাই বিটা স্টক বেশি নড়াচড়া করে, এটাই সুইং ট্রেডারদের জন্য কিন্তু সুযোগ, এটা মনে রাখবে। সুইং ট্রেড লজিক যদি আমরা দেখি ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে, তাহলে ভোডাফোন আইডিয়া হলো ডিরেক্ট বেনিফিশিয়ারি এবং নিউজ ড্রাইভেন মুভমেন্ট স্টক দুটোই আছে এখানে। ব্যাংকরাপসি ফেয়ার কমেছে এখানে, আর হাই রিস্ক হাই রিওয়ার্ড স্টক এটি এখন। মনে রাখবেন বিজনেস এখনও দুর্বল, লং টার্ম ইনভেস্টমেন্ট নয়, এটা পিওরলি ট্যাকটিক্যাল ট্রেড। শর্ট টার্ম বা স্টিক স্টপ লস সহ যদি করা যায় তাহলে কিন্তু একটু ভালো রকম আমাদের প্রফিট দিয়ে যেতে পারে। তো এটা পিওরলি ট্যাকটিক্যাল ট্রেড, এটা সবসময় মনে রাখবেন। এবং সুইং ট্রেড যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ভারতীয় এয়ারটেলে করতে পারি সুইং ট্রেড। ডুওপলি কমে গেল, এয়ারটেলের ক্ষেত্রে লজিক আলাদা। ডুওপলি ফেয়ার কমছে মানে রেগুলেটরি স্টেবিলিটি বাড়ছে, প্রাইসিং পাওয়ার ইনট্যাক্ট থাকছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর সাধারণত এরকম স্টকেই ঢোকে, প্রাইসিং পাওয়ার ইনট্যাক্ট থাকছে, ডিফেন্সিভ টেলিকম প্লে থাকছে, ইনস্টিটিউশনাল ফেভারিট থাকছে। যদি আমরা ইন্ডাস টাওয়ারের কথা বলি, তো টেলিকম ইকোসিস্টেমের ব্যাকবোন হলো ইন্ডাস টাওয়ার। ভোডাফোন যদি আইডিয়া বাঁচে তার টাওয়ার রেন্টাল কিন্তু সিকিউর হবে, টাওয়ার রেন্টাল যেটা সেটা কিন্তু সিকিউর হবে, কেননা ভোডাফোন আইডিয়ার একটা মেজর ক্লায়েন্ট হলো ইন্ডাস টাওয়ার। যদি ভোডাফোন আইডিয়া সার্ভাইভ করে তাহলে রেন্টাল ইকোনমিক ভিজিবিলিটি বাড়বে, আর ল্যাগিং স্টক যেমন ডিলেড রিয়াকশন ক্যান্ডিডেট যেটা সেটা কমবে, তাহলে ক্যাশ ফ্লো ভিজিবিলিটি বাড়বে এবং টাওয়ার রেন্টাল সিকিউর হবে। এই ধরনের স্টক সাধারণত খবরের পরে দেরিতে রিয়্যাক্ট করে। সো আমাদের এখন নজর রাখতে হবে ইন্ডাস টাওয়ারে আমাদের এখন নজর রাখতে হবে, এটা খেয়াল রাখবে। ইন্ডাস টাওয়ারটা আমাদের চেকলিস্টে রাখবে, পোর্টফোলিওতে ঢুকিয়ে রাখবে। তারপর যদি আমরা ব্যাংকের ক্ষেত্রে আসি, ব্যাংকিং সিলেকশনে সেন্টিমেন্ট ড্রাইভেন। যেসব ব্যাংকের কর্পোরেট এক্সপোজার আছে, ব্যালেন্স শিট শক্ত, তারা বেনিফিট করে। এই কারণে এসবিআই, আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। টেলিকম এক্সপোজার রিস্ক কমছে, সিস্টেম স্টেবিলিটি ইমপ্রুভ করছে, রিস্ক অ্যান্ড ফেস ব্যাংক আউটপারফর্ম করছে। যদি আমরা ভোডাফোন আইডিয়ার রিলিফ, এটি কিন্তু কোনো কোম্পানির গল্প নয়, এটা গল্প নয়, এটি ভারতের মার্কেট স্ট্রাকচার, পলিসি মাইন্ডসেট এবং সিস্টেম স্টেবিলিটির গল্প। এই এক সিদ্ধান্ত আমাদের বলে দেয় সরকার প্যানিক হতে দেবে না, মার্কেট কলাপস অ্যালাউ করবে না এবং স্ট্র্যাটেজিক সেক্টর প্রোটেক্ট করা হবে। আপনি যদি বাজারে থাকতে চান, এই ধরনের পলিসি সিগন্যাল অবশ্যই শেখা প্রয়োজন। পলিসি সিগন্যাল পড়তে হবে, পড়তে শেখাই সবচেয়ে বড় এজ, এখানে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যখন কোনো নিউজ পড়বো সবার আগে আমরা যে নিউজটা পড়ছি তার লং টার্ম এফেক্ট, তারপর শর্ট টার্ম এফেক্ট, তারপর সেই এফেক্টের বেসিসে কোন স্টক আমাদের প্রভাবিত হতে পারে সেইগুলো জানতে হবে। তাহলে কিন্তু একটা নিউজকে আমরা পুরো ডিকোড করে আমরা সিলেকশন করছি স্টকগুলোকে যেগুলো ভালো প্রফিট দিতে পারে। তথাপি বলবো যে এই নিউজ বেসিসের সাথে সাথে কিন্তু কেনার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তার পরে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, তারপর টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে, তারপর আপনাকে ডিসিশন নিতে হবে যে এখানে ইনভেস্টমেন্ট করা যাবে কি না যাবে, এবং সেটা লং টার্মে করবেন না শর্ট টার্মে করবেন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছেন তার সাথে পরামর্শ নিয়ে। আমি শুধু এখানে নিউজগুলো ডিকোড করবো এবং সেখান থেকে কিছু স্টকের নাম আমি সিলেক্ট করবো, যেগুলো নিয়ার ফিউচারে বা লং টাইমে কিন্তু এটা এফেক্ট পড়তে পারে, সেই ধরনের ক্লাসই কিন্তু আমরা এখানে করাচ্ছি। সো আজকে আমরা কতগুলো শেয়ার শিখলাম, যেগুলো হচ্ছে ভারতী এয়ারটেল, তারপর ভোডাফোন আইডিয়া, তো ইন্ডাস টাওয়ার, ব্যাঙ্কিং সেক্টরে এসবিআই, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম বলে রাখলাম। এগুলো কিন্তু খেয়াল রাখবে এবং ওয়াচ লিস্টে রেখে দেবে এবং এর মুভমেন্ট দেখবে, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে তবেই ইনভেস্টমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী নিউজ ডিকোড নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকেই ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।